আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির আপনার দুটি ধারা নিয়ে। একটা হচ্ছে 173 ক, একটা হচ্ছে 73 খ। এই যে দুইটা টপিকে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আছে। কি কি? একটা হচ্ছে আমাদের আপনার অন্তর্বর্তীকালীন প্রতিবেদন, আর পরেরটা হচ্ছে আমাদের তদন্তের সময়সীমা। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধির আলোকে পূর্বে মামলার তদন্তের সময়সীমা, নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। এবারে 2025 সালে সংশোধনের মাধ্যমে এটাকে আপনার কি করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। ক্লিয়ার? এবার আমরা আলোচনা করব আমাদের পূর্বের ক্লাসটি কি নিয়ে আলোচনা করা হয়েছিল। ফৌজদারি কার্যবিধির 173 থেকে কি 73-এর কি নিয়ে আলোচনা করছিলাম? চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট। আপনাদের কাছে মনে হইতেছে 173-এই খালি এই সপ্তাহে খায়া ফেললো, তাই না? দেখেন 173 থেকে আমরা কতগুলো ক্লাস করলাম। 173 থেকে আমরা করলাম পুলিশ প্রতিবেদনের উপরে ক্লাস। 173 থেকে আমরা আরো একটা ক্লাস করলাম, কি? চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট। আজকে আবার সেই 173-ই, মানে ওটার অংশ না, বাট কিন্তু নামের আগে 173 তো আছে। 173 ক, যেখানে রয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন। 173 খ, যেখানে রয়েছে আমাদের মামলা তদন্তের সময়সীমা। এখন আমি ইচ্ছা করলে কিন্তু একদিনেই সবগুলো পড়া দিতে পারতাম, কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে যাইতো, কিছুই বুঝতেন না। যারা পুরাতন আছেন তারাও অনেক কিছু বুঝতেন না, আপনার মাথার উপর দিয়ে চলে যেত। এদিক থেকে আলোচনা করব যে চার্জশিট জিনিসটা কি, কেন দেওয়া হয়। পূর্বের ক্লাসের আলোচনা। চার্জশিট হচ্ছে যখন কোনো মামলা রুজু হয় 154 ধারায় এবং তদন্ত হয় 156 ধারায়। এই তদন্তের শেষে যখন আসামি বা আসামিদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের তথ্য প্রমাণ পাওয়া যায় এবং সাক্ষীদের নাম ঠিকানা থাকে, আসামির সঠিক নাম ঠিকানা পাওয়া যায়, তখন কি করতে হয়? তখন যে রিপোর্টটা দিতে হয় বিচার প্রার্থনা করে, সেটার নাম হলো অভিযোগপত্র। অভিযোগপত্রের নির্দিষ্ট কোনো প্রকারভেদ আমরা পাই নাই, তবে আমরা বাস্তবে এর অস্তিত্ব পাইছি কীরকম? নির্দিষ্ট আপনার যে নিয়মিত যে চার্জশিট, এটা একটা নিয়মিত চার্জশিট। আরেকটা আমরা পাইছি হচ্ছে আমাদের সম্পূরক চার্জশিট, যেটা একবার দেওয়ার পর দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার ঘুরে আবার চার্জশিট দেওয়া লাগে। সেটা আমরা কি পাইছি? সেটা আমরা পাইছি সম্পূরক চার্জশিট হিসাবে। পরে আমরা আরেকটা কি পাইছি? যে নাবালক আসামি থাকে অনেক ক্ষেত্রে, নাবালক আসামি, এই নাবালক আসামির ক্ষেত্রেও আমরা পাইছি দোষীপত্র। এই ধরনের অস্তিত্ব আমরা 3 রকমের পাইছি। বাস্তবিক অর্থে এই ধরনের কোনো এমসিকিউ আসবে না, টেনশন করেন না। তবে ফাইনাল রিপোর্ট নিয়ে যদি বলি, এখানে 5 প্রকার আমরা পাইছি, আইনেও 5 প্রকার আছে। চূড়ান্ত রিপোর্ট, সত্য, মিথ্যা, তারপরে অধর্তব্য, আইনগত ভুল এবং তথ্যগত ভুল। আপনার সত্য কোনটা? ঘটনা যেটা ঘটছে এটা সত্য, কিন্তু কে বা কারা ঘটাইছে সাক্ষ্য প্রমাণ নাই। এইসব ঘটনার ক্ষেত্রে তো চার্জশিট দেওয়া যায় না, যেহেতু আপনার সাক্ষ্য প্রমাণ নাই। তাহলে এটাকে হবে চূড়ান্ত রিপোর্ট সত্য। তারপর চূড়ান্ত রিপোর্ট মিথ্যা কোনটা? যেটা ঘটনায় ঘটনায় পরিকল্পিতভাবে একটা ঘটনা সাজায় মামলা করছে, এটা হলো চূড়ান্ত রিপোর্ট মিথ্যা। আচ্ছা, এবার আসি আমরা চূড়ান্ত রিপোর্ট অধর্তব্য। অনেকগুলো ধারা দিয়ে মামলা টামলা করছে, বা আপনার তদন্ত করে দেখা গেল যে অপরাধের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে বা যেগুলোর পাওয়া গেছে, একাধিকও যদি হয়, দেখা গেছে সবগুলোই আমলের অযোগ্য, কোনো আমলযোগ্য ধারা নাই। মিনিমাম একটা ধারা কিন্তু হতেই হবে, একটাও নাই। তাহলে সেই ক্ষেত্রে এটা চার্জশিট দেওয়া যায় না, যেহেতু চার্জশিটের অন্তর্ভুক্ত না। সেই ক্ষেত্রে এটাকে ফাইনাল রিপোর্ট দিতে হয়। সেই ফাইনাল রিপোর্টের নাম কি হবে? চূড়ান্ত রিপোর্ট আপনার অধর্তব্য। তারপর থাকলো আইনগত ভুল। মামলা রুজু হওয়ার কথা এক ধারায়, রুজু হয়েছে আরেক ধারায়, সাথে সাথে এটা ফাইনাল রিপোর্ট দিয়ে পরক্ষণে আবার আরেক নতুন মামলা রুজু করতে হয়। এটা হলো চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল। ঘটনা ঘটছে একরকম, আইসারা অভিযোগ করছে, মামলা দিচ্ছে একরকম, মেয়ে গেছে বাড়ি থেকে বাইগা আইসা করছে অপহরণ মামলা, মেয়ে উদ্ধার হয়েছে দেহে প্রাপ্তবয়স্ক। মেয়ে বলতেছে না, আমি তো নিজের ইচ্ছায় বাড়ি থেকে গেছি, আমাকে কেউ অপহরণ করার নেয়নি। এইটা হইলো আমাদের কি? এইটা হইলো আমাদের চূড়ান্ত রিপোর্ট আপনার তথ্যগত ভুল, মানে যে তথ্যটা আসছে এখানে একটু ভুল বোঝাবুঝি আছে, এটা হইলো তথ্যগত ভুল। এই ছিল 5 প্রকারের। কারণ আমরা এবার চলে যাচ্ছি আজকের আলোচনা। আজকের আলোচনায় আমাদের কয়টা ধারা? আমাদের আজকের আলোচনা হচ্ছে দুইটা ধারা নিয়ে। প্রথম ধারাটা হলো 173 ক, আর পরেরটা হচ্ছে 173 খ। কিন্তু গ্যাজেটে কিন্তু আমাদের বাংলা নাই, বুঝছেন? গ্যাজেটে কিন্তু আছে আমাদের কি? ইংরেজি। 173 এ, 173 বি। এখন এ আর বি নিয়ে পড়ে থাকার সুযোগ নাই, আপনি ক খ দিয়ে লিখেন, কোনো সমস্যা নাই। আর যদি কেউ মানতে চান না এ বি দিবেন, আপনি এ বি দিয়েন। যেইটা আপনার ভাল লাগে ভাই, আপনি এটাই দিয়েন, কোনো না নাই। এটা এখানে কোনো ধরনের বাকবিতণ্ডা নাই। ক্লিয়ার? এবার আমরা 173 কটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অন্তর্বর্তী প্রতিবেদন। আচ্ছা, অন্তর্বর্তী মানে বুঝেন তো, একটা মাঝামাঝি সময়ে বা যে কোনো সময়, চূড়ান্ত সময়ের আগে, চূড়ান্ত সময়ের আগে যে সময়টা, এটাই হচ্ছে অন্তর্বর্তী।
ঠিক না? কি অন্তর্বর্তী আমরা যেরকম লং জার্নিতে গেলে কি করি, রেস্ট করি না? রেস্ট করি কি না? যেমন আমাকেই যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে যদি মোটরসাইকেল চালাই, আমি 30 কিলোমিটারের বেশি একটানা মোটরসাইকেল চালাই না, যেটা অনেকে শুনলে হাসবেন। আমি 30 কিলোমিটার, সর্বোচ্চ 35-40, এর বেশি আমি মোটরসাইকেল ড্রাইভ করি না। আমি এইটা যাওয়ার পরে মনে করেন আরো 20 মিনিট রেস্ট করি। অনেকে হাসতে পারেন, তাহলে স্যার তা আপনার আগে তো অটোই জায়গা। ঠিক আছে, সমস্যা নাই, অটো গেলে আমার সমস্যা কি? অটো যাইতে পারে, যাইতেই পারে। তাহলে এটা হলো আমার টেকনিক আর কি। তাহলে এই যে আমি মাঝখানে রেস্ট নিচ্ছি গন্তব্যে পৌঁছানোর আগে, এই যে মাঝখানে রেস্ট নেওয়া, এইরকম আপনি চূড়ান্তভাবে কোনো রিপোর্ট দাখিল করার মাঝপথে যদি আপনার কাছে কোনো রিপোর্ট চাওয়া হয় একটা মামলার, মানে টোটাল কি অবস্থাটা এখন আছে, এইটা জানায়া যে রিপোর্টটা তৈরি করা হয়, এটাই হলো কি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন। ঠিক আছে, এখনো চূড়ান্ত হয়েছে না সবকিছু, বাট এটা অন্তর্বর্তীকালীন। আপাতত আমি এরকম পাইছি, আপাতত আমি এরকম পাইছি। এখন ধরেন আপনি তদন্ত করতেছেন, ভালো করে বুঝেন, তাহলে আপনি পরে দ্বারা বুঝবেন। আপনি তদন্ত করতেছেন, এখন আপনি নিজে তদন্তকারী কর্মকর্তা, এটা ফিল করেন যে আপনি একটা মামলার আয়ু তদন্ত করতেছেন, তদন্তকালীন সময়ে আপনি দেখলেন যে একজনের বিরুদ্ধে আপনার তেমন একটা সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি তো এটাই লিখবেন যে 2 নম্বর আসামির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, অন্যদের বিরুদ্ধে তেমন ঘটনার বিষয়ে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। কারণ এখনও তো আপনি চূড়ান্ত না। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক আছে, আদালতকে জানাও, আদালতকে আপনি জানাইলেন, আদালত নির্দেশ দিল ঠিক আছে, যার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ যাচ্ছে না তাকে আপাতত গ্রেপ্তার করেন না, অন্য আসামিদের বিষয়ে খোঁজখবর নেন। এখন অব্যাহতি দিল, আমাকে গ্রেপ্তার টেপ্তার করতে না করলো, তার মানে কি এটা যে শেষ? না। তদন্ত করে যদি আমি শেষ পর্যন্ত রিপোর্ট কালেক্ট করতে পারি যে যাকে ওই অবস্থায় তথ্য প্রমাণ পাইছিলাম না, কিন্তু এখন আমার কাছে এমন কিছু তথ্য প্রমাণ আছে যেগুলোর প্রেক্ষিতে আপনার বোঝা যাচ্ছে যে ও অভিযুক্ত, তাহলে এবার কি আমার বাদ দিবেন? বাদ দিবেন কি না? বাদ দিবেন না, আপনি আমাকে সহ এবার দিবেন। এই কথাগুলোই আমাদের এই এখানে 3টা উপধারাতে বলছে। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো এখানে বলছে। আপনি যদি দেখেন 173 1 উপধারায় বলছে তদন্ত চলাকালীন আপনার পুলিশ প্রতিবেদন দেওয়ার আগেই পুলিশ কমিশনার, যারা পুলিশ সুপার বা ক্ষেত্রমতো যারা আমাদের থাকে, সেই ক্ষেত্রে ওই রকম কর্মকর্তার কাছে কর্মকর্তারা আমাদেরকে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিতে পারেন। বুঝছেন? আমার অফিসার যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা আমাকে বলতে পারেন যে এসআই জাহাঙ্গীর আলম, আপনার মামলা নাম্বার 10, এই 10 নম্বর মামলার কি দেন, অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেন। কেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবার বিশ্লেষণ করবেন যে মামলাটা কি পর্যায়ে আছে আর কি। ওকে, ভালো কথা দিল। এখন পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখলো যে না, এটা তো আপনার ঠিকই আছে, তদন্ত ঠিক আছে, তাহলে এবার কি করো, তাহলে আপনি এসআই জাহাঙ্গীর আলম আপনি কোর্টকে প্রতিবেদন আকারে জানান। কাকে জানান? কোর্টকে আপনি জানান। ভালো করে শুনেন কিন্তু মনোযোগ দেয়া, 2 উপধারায় বলতেছে যে সবকিছু ঠিকঠাক আছে, এবার আপনি কাকে জানান? কোর্টকে আপনি এবার জানান। এবার ধরেন আদালত কি করবে? আদালত আদালত যদি আপনার রিপোর্টের প্রেক্ষিতে সন্তুষ্ট হন, তাহলে আদালত বলবেন যে যে আসামিটার কথা আমি বলতেছি সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, ওই আসামিটাকে অস্থায়ীভাবে তিনি অব্যাহতি দিতে পারেন। আপাতত মামলার দায় থেকে অব্যাহতি, তাই না? চূড়ান্ত না কিন্তু, চূড়ান্ত না, অব্যাহতি। মনে করেন যে সে পাওয়ারফুল ব্যক্তি, হয়তো অনেকে সময় সুযোগের অভাবে সাক্ষ্য দিচ্ছে না, মনে করেন 5ই আগস্ট ঘটে গেল তার জীবনে, এবার মনে করেন তার বিরুদ্ধে সাক্ষীর অভাব হইব? অভাব হবে? সাক্ষীর অভাব হবে না। তার মানে 5ই আগস্টের আগে মনে করেন তার নামে মধ্যবর্তী রিপোর্ট গেছেন যে সে নির্দোষ, ফেরেস্তার কাছাকাছি, এবার মনে করেন যে সে আজরায়েলের কাছাকাছি পরিণত হয়ে যাব, নাকি? সাক্ষ্য প্রমাণের অভাব না, যে আপনার অন্তর্বর্তীকালীন কি করবে, আপনার একটা প্রতিবেদনের প্রেক্ষিতে এই আদেশটা দিবেন যে অস্থায়ী আদেশ দিবে। ঠিক আছে, এই অস্থায়ী আদেশ দিল, কিন্তু যখন আমি তার বিরুদ্ধে আপনার সাক্ষ্য প্রমাণ পাবো অবশ্যই আমি রিপোর্টটা দিব। এই কথাটা আমার 3 উপধারাতে বলছে। যে দেখেন 3 উপধারায় বলছে যে পরবর্তীতে তদন্ত শেষে যদি নতুন এবং পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, যাকে পূর্বে অস্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল, এবার কি আপনি তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দিবেন? কিন্তু নতুন করে তো আপনি তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাইছেন, কি করবেন? নতুন করে যে সাক্ষ্য প্রমাণ পাইছেন কি করবেন? তাকে আপনি বিচারের সম্মুখীন করবেন না? তাহলে এবার তার বিরুদ্ধে আমরা চার্জশিট দিতে পারবো। একদম সহজ ভাষায় হইলো, প্রাথমিকভাবে তথ্যের ভিত্তিতে আপনার যাকে অস্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল, পরবর্তীতে তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে
কি করতে হবে, তাকে এবার অভিযুক্ত করতে কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। এটা নাই যে আদালত তাকে অব্যাহতি দিছে, আপনি এবার তাকে চার্জশিটের নাম দিলেন কেন। আদালত তাকে অস্থায়ীভাবে আদেশ দিছিল, এর মানে আমার কাছে ক্ষমতা ছিল আদালতের। এর মানেটা হলো আদালত ওই নির্দেশের মানে এটা বোঝানো হয় তাকে আপাতত ধরলাম টরলাম না, কিন্তু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে তাকে আমি চার্জশিটের নাম দিয়ে দিব। তারপর আদালত বুঝবে ওয়ারেন্ট দিবে না সমন দিবে। ক্লিয়ার? এই হলো আমাদের ফৌজদারি কার্যবিধির অন্তর্বর্তীকালীন প্রতিবেদন A to Z। কে নির্দেশ দিতে পারেন, কে দাখিল করবেন, কোথায় দাখিল করবেন, এটার প্রেক্ষিতে কি হইতে পারে, এটাই কি চূড়ান্ত কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্নের উত্তর আমি দিলাম। 73-এ স্যার, এই যে ফাইনাল রিপোর্টের ব্যাপারে স্যার, যদি তদন্তের এক পর্যায়ে স্যার মামলার বাদী যখন খুনি স্যার, সেই ক্ষেত্রে স্যার করণীয় কি স্যার? 173 থেকে স্যার একটু বিস্তারিত বললে স্যার একটু আচ্ছা সুবিধা শোনেন, হতো স্যার। এটার জন্য দুইটা ফর্মুলা আছে। এটার জন্য দুইটা ফর্মুলা আছে। যদি পরীক্ষাতে প্রশ্নটা আসে আপনার দুইটাই উত্তর দিতে হবে। প্রথম ফর্মুলা হলো যে আপনার ফৌজদারি মামলায় কে বাদী বা কে সংবাদদাতা এটা কোনো মুখ্য বিষয় না। টেলিফোনের ভিত্তিতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতেও নিজে বাদী হয়ে মামলা করা যায়, যায় না? জি নিজেই স্যার। বাদী হয়ে কিন্তু মামলা করা যায়। অতএব কে মামলার বাদী এটা দেখার বিষয় না। সংবাদদাতার কলামে সংবাদদাতার নাম এখানে লেখা আছে, আসামির কলামেও এখানে যে নাম লেখা আছে সংবাদদাতা জাহাঙ্গীর আলম। এখন তদন্ত শেষে আসামি কে? জাহাঙ্গীর আলম। তাহলে এখানে আসামির কলামেও জাহাঙ্গীর আলম আসবে, যে সংবাদদাতা সেই আসামি, নো ফ্যাক্টর, যেটাই হবে না। আমি বলি শুনেন, অফ দ্য রেকর্ডিং। তার মানে প্রথম ফর্মুলা হলো আসামি বাদী যদি আসামি হয় সেক্ষেত্রে আসামি বাদীর কলামে সাক্ষীর কলাম, সাক্ষীর কলাম বা যদি অভিযোগকারীর যে কলামটা প্রথম কলামটা ওখানে ওই নামই থাকবে যেটা এফআইআর এ আছে। আসামির কলাম তো ছিল যে কোনো আসামির নাম ছিল না, বা বা এখানে আর যদি নাম দিয়ে কইরা থাকে তাহলে ওই নামগুলো আর এখানে হবে না। অভিযুক্ত আসামির জায়গায় আপনার বাদীর নাম, আর অব্যাহতি পাওয়া আসামির জায়গায় আসবে ওই যে যাদের নাম এজাহারে ছিল তারা অব্যাহতি পাবে। আর অভিযুক্ত কে হবে? যে বাদী সেই অভিযুক্ত হবে। তারপর সাক্ষীদের নাম যথারীতি আসবে, কিন্তু এখন এই সাক্ষীর জায়গায় বাদীর নামটা আসবে না। সব মামলাতে দেখবেন এখানে এক নাম্বার সাক্ষী করা হয় বাদীকে, কিন্তু এখানে বাদী আর সাক্ষী হবে না। কারণ কি? বাদী তো অলরেডি আসামি হয়ে গেছে, তিনি আর সাক্ষী হবেন না, এছাড়া বাকি সবাই সাক্ষী হবে। এটা হইলো বর্তমান প্রচলিত নিয়ম। কিন্তু আরো একটা নিয়ম আছে, সেটা হলো আপনার কোর্টের হাইকোর্টের অর্ডারে এই মামলাটার ক্ষেত্রে আপনাদের চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করে, যে সাজানো মামলা, মিথ্যা ঘটনায় মামলা, চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করে তারপর ওইখানে যে কেউ, ওই ভিকটিমের আত্মীয় স্বজন হইতে পারে অথবা মামলার বাদীও আপনার যে তদন্তকারী কর্মকর্তা তিনিও হতে পারেন, বা অন্য কেউ হতে পারেন, ওসিও হতে পারেন। সেই ক্ষেত্রে নতুন করে আবার একটা মামলা রুজু করে আপনার দেখা গেছে নতুন করে চার্জশিট দেওয়া হয়। এই দুইটা বিধানই আপনারা উল্লেখ করবেন, কিন্তু দুইটাই প্রচলিত আছে। কিন্তু প্রথম যেটা, এইটাই হলো সর্বাধিক আইনযোগ্য, আইনের গ্রহণযোগ্যতা রয়েছে। এখন যদি বলেন চূড়ান্ত রিপোর্ট মিথ্যা, আপনি কিভাবে দিবেন? ঘটনা কি এখানে ঘটে নাই? খুন কি হয় নাই? তো চূড়ান্ত রিপোর্ট মিথ্যা কিভাবে হয়? তথ্যগত ভুল প্রশ্নই ওঠে না। খুন হয়েছে, খুনের তথ্যই আসছে। 5 প্রকারের ফাইনাল রিপোর্ট কোনোটাতেই মিলে না। বুঝতে পারছেন? যার কারণে এই দুইটা ফর্মুলাই আপনারা লিখবেন। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন আর অগ্রগতি প্রতিবেদন কি একই বিষয় নাকি আলাদা নো বিষয়? নো নো, একটু পার্থক্য আছে। একটু পার্থক্য আছে। অগ্রগতি প্রতিবেদনটা হইলো এই যে ঠিক এই কদিনে কতটুক মামলার অগ্রগতি হইলো। মনে করেন একটা মামলা চলতেছে 6 মাস যাবত। এখন 6 মাস যাবত, 6 মাস পরে যখন কর্তৃপক্ষ বলবে যে দেন আমাকে অন্তর্বর্তী প্রতিবেদন দেন, আপনি 6 মাসের প্রথম দিন থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত তদন্ত করে যা পাইছেন এইটুক জানানো হচ্ছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন। আর অগ্রগতি প্রতিবেদন দেন মানে হচ্ছে শেষ অগ্রগতি প্রতিবেদন যেদিন দিছেন এই দিনের পর থেকে আজকের দিন পর্যন্ত, এই বিগত 25 দিন বা 15 দিন পর্যন্ত আপনি কি অগ্রগতি করছেন সেটা জানানো। এই অন্তর্বর্তীকালীন ইনভেস্টিগেশন রিপোর্টটা আপনি বললেন স্যার আমাদের সবার মাথার উপর দিয়ে গেছে, নিজেরাই কিছু বুঝি নাই। তো আমি স্যার যেটুকু বুঝছি একটু বলার চেষ্টা করতেছি। অন্তর্বর্তীকালীন রিপোর্টটা হচ্ছে কোনো জেলার পুলিশ সুপার কিংবা পুলিশ কমিশনার কিংবা সম র্যাঙ্কের যারা মামলার ইনভেস্টিগেশন কে সুপারভাইজ করতেছে, এরকম সম র্যাঙ্কের যে কোনো অফিসার, তারা মামলার যে তদন্তকারী কর্মকর্তা ইনভেস্টিগেশন অফিসার আছে তাকে বলতে পারে যে তুমি একটা ইনভেস্টিগেশনের ইন্টার্ম রিপোর্ট দাও, অন্তর্বর্তীকালীন রিপোর্ট আমাদের দেখাও। তখন তিনি একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট তাদের কাছে সাবমিট করবেন।
হুম। সাবমিটের পরে যার কাছে সাবমিট করলেন সেই পুলিশ সুপার কিংবা পুলিশ কমিশনার কিংবা ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক সমর্যাঙ্ক যারা আহ, ওই ইনভেস্টিগেশনটা সুপারভাইজ করতেছে, তারা যদি দেখে যে এই রিপোর্টে কোনো একজন অ্যাকিউজডের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ সাফিসিয়েন্ট না, পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না, এরকম আছে, তো সেই ক্ষেত্রে তারা ওই ইনভেস্টিগেশন অফিসারকে বলতে পারে যে তুমি এক কাজ করো, তাহলে তুমি কোর্টের কাছে এই রিপোর্টটা সাবমিট করো। বিজ্ঞ আদালতে এই রিপোর্ট সাবমিট করার পরে যে ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করা হবে, তিনি যদি এটা পড়ে স্যাটিসফাইড হন, সন্তুষ্ট হন যে যে এই আসামিটার বিরুদ্ধে আপাতত তেমন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে তিনি ওই আসামিকে আপাতত অব্যাহতি দিয়ে একটা আদেশ জারি করবেন যে আপাতত তাকে আহ অব্যাহতি দেওয়া হলো। কিন্তু তিনে বলতেছে যে যাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছিল দুইয়ে, তার বিরুদ্ধে যদি পরবর্তীতে কোনো আমি সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য এবং প্রমাণাদি যদি জোগাড় করতে পারি এবং তার বিরুদ্ধে আমি আবার যখন চার্জশিট দেব, তখন তিনি নতুন করে আবার ওই চার্জশিটের আওতায় চলে আসবে, ওই আগের যে অব্যাহতিটা ছিল সেই অব্যাহতিটা বাতিল হয়ে যাবে। তো এইটুকু বুঝতে পারছি আর কি। সুন্দর হয়েছে। আর পাইলেই স্যার কি স্যার আসামিকে গ্রেপ্তার করা যাবে, না আপনার মামলা রুজু হওয়ার পরে আসামিকে স্যার গ্রেপ্তার করা যাবে? শুনেন, ওইরকম মামলা হইলেই খালি আসামি ধরে ফেলবেন এটা নিষেধ করা আছে, জানেন? পুলিশ প্রবিধানের 317 যদি আপনি পড়েন, ওইখানে স্পষ্ট এবং ক্লিয়ারভাবে নির্দেশনা দেওয়া আছে আপনার অহেতুক গ্রেপ্তার এড়িয়ে চলার জন্যে। অহেতুক গ্রেপ্তার আছে না, যে অকারণে গ্রেপ্তার করলাম আমরা একজন মানুষকে, এইটা আমরা যেন গ্রেপ্তার না করি। শুধু এটাই না, আপনাকে উৎসাহিত করছে আরও এরকমভাবে যে আপনি যদি কাউকে গ্রেপ্তার করেই ফেলেন, সেক্ষেত্রে যদি সেটা জামিনযোগ্য হয়, জামিন দেওয়ার মতো হয়, আপনাকে জামিন দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। বুঝতে পারতেছেন? তার মানে এজাহার পাইলেই আপনি গ্রেপ্তার করতে পারবেন না। এক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তির একটা ঘটনার ক্ষেত্রে জড়িত থাকার বিষয়ে আপনার ফৌজদারি কার্যবিধির 54 ধারা আছে না, যে আমলযোগ্য অপরাধে জড়িত হইতে হবে, এখন কিন্তু সুনির্দিষ্টভাবে জড়িত হইতে হবে। অথবা ধরেন আপনার 7 বছর পর্যন্ত বা 7 বছরের অধিক পর থেকে শুরু করে একদম মৃত্যুদণ্ড পর্যন্ত, এরকম যে দুইটা ভাগে ভাগ করা আছে, এই ধরনের ক্ষেত্রে কিছু শর্ত আছে, এইগুলো মেনে তবেই আপনি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। শুধুমাত্র আপনি আমার নামে মামলা করলেন আর এফআইআর কাগজ নিয়ে এসে আপনি ধরে ফেলবেন, আসামি তো অনেকেই করে। মনে করেন চরাঞ্চলের যে মামলাগুলো হয় সারা বাংলাদেশি, খালি দুষ খালি সব মনে করেন যে নরসিংদী আর ব্রাহ্মণবাড়িয়া সব এলাকাতেই হয়, ঠিক না? যখন মামলা হয় গ্রাম চুক্তি আসামি দিয়ে দেয়, কত অজ্ঞাতনামা 2000 3000 এরকম 5000 আসামি দিয়ে দেয় না মামলা যখন হয়। এখন আপনি কি সব ধরে ফেলবেন? আপনি যাকে জানবেন, ওই ওই এলাকার ছেলে একটা চাকরি করে, মনে করেন যে ওই এখন ছুটি, ঘটনার পরের দিন ছুটি দিয়েছে, আপনি সামনে পাইলেন ধরে লিয়ে গেলেন, হইলো? আপনি জানলেনও না কি করে না করে, তাহলে কি আপনি এই এজাহারে তো আছে এই গ্রামের সকল পুরুষ আসামি, বাহ ধরে ফেললেন, হবে? হবে না। এক্ষেত্রে অবশ্যই একটু ভেরিফাই করতে হবে। পরেরটাতে যাই। পরেরটাতে কি? পরেরটা হচ্ছে আমাদের তদন্তের আপনার নিষ্পত্তি করার সময়সীমা। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আগে কোনো বাধ্যবাধকতা ছিল না যে আপনি এত দিনের ভিতরে তদন্ত শেষ করবেন। ছিল আগে? ছিল না। শুধুমাত্র একটা জায়গাতে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির কত ধারায় 167। যখন আমরা রিমান্ডের বিষয়গুলো পড়লাম, একটু মনে করে দেখেন, আপনাদের কিন্তু আমি পড়াইছি না? পড়াইছি কি? তো এখন পড়াচ্ছি কোথায়? 173 ক খ। তাহলে কি 167 পড়াইছি না? 100% পড়াইছি। তো ওইখানে কি পড়াইছি দেখবেন, 1 2 3 4 পর্যন্ত আছে রিমান্ডের বিষয়ে। 5-এর থেকে এই বলা আছে কি, যে একটা মামলা ভালো করে তদন্ত করলে 120 দিনের বেশি লাগার কথা না। যদি 120 দিনের মধ্যে রিপোর্ট না আসে, তাহলে কিছু শ্রেণীর মানুষ আপনার সুবিধা পাবে। কি সুবিধা? যারা আসামি তারা আপনার জামিনের সুবিধাটা পেয়ে যাবে। এবার হইল চোর এবং ডাকাত শ্রেণীর লোকজন এই সুবিধার আওতাভুক্ত হবে না, এটা আবার না করা আছে। কিন্তু এখানে বলতেছে, ওইখানে তো কোনো নির্দিষ্ট করে দেয় না যে কতদিনের ভিতর আপনি তদন্তটা শেষ করবেন, কিন্তু এবার কিন্তু তদন্তের শেষ করছে। আমি সংক্ষিপ্তভাবে আগে একটু বলি, তাহলে যখন ধারা পড়াই দিব তখন আপনি বুঝবেন। মনে করেন এখানে বলতেছে যে আপনি 60 মানে 60 কার্য দিবসের মাঝে কি করবেন? তদন্ত সমাপ্ত করবেন। এখন মনে করেন আপনি পারলেন না, কি হাত পা গুটায় বসে থাকবেন? আপনি জানাবেন না কারে? আদালতে যে আপনি পারেন নাই, আপনি জানাইলেন। আদালত কি করতে পারে? আপনার এই সময় বাড়াইতেও পারে নাকি? তার যদি মনে করেন বাড়াইলো, বাড়ানোর পরে আপনি কি করবেন? অবশ্যই বাড়ানোর সময়ের ভিতরে আপনি শেষ করবেন।
তাও পারলেন না, আপনি আবার কি করবেন? বসে থাকবেন? জানাবেন না কোর্টকে? আপনি আবার কোর্টকে জানাইলেন। এবার কি করবে কোর্ট? কোর্ট আপনার এই বিষয়টা বিবেচনা করলো যে না, ঠিক আছে, তো এবারও পারলো না, ঠিক আছে, আয়ু পরিবর্তন করে দাও, আর ওর ওর ওরে আপনার পানিশমেন্ট দিয়ে দেবো, ও অযোগ্যতা অদক্ষতা। আপনার যদি যুক্তি থাকে সেটা তো আদালত বিবেচনা করবেই, কিন্তু আপনি যুক্তি দেখাইতে পারতেছেন না। এটা তখন এই ধরনের পরিস্থিতি হবে আপনার সাথে। এরপরে দেখা গেল যে আপনার মামলা বিচার হইতেছে, এবার সবকিছু দেখে শেখে আদালত মনে করতে পারে যে এখানে একজন আসামি আছে, এখন তো কোনোভাবে অপরাধ প্রমাণ করা যাচ্ছে না, তাহলে এই আসামিটাকে সাক্ষী করলে অপরাধ প্রমাণ করা যেতে পারে। ওকে, ওই আসামিটাকে সাক্ষী করলো, ওকে গেল। এটা কে করলো? আদালত। কখন? চার্জশিট দেওয়ার পরে। এবার সবকিছু বিচার কার্যক্রম একদম টোটালি শেষ। এবার যে মামলার বিচারক তিনি দেখলেন যে এখানে কিছু ভুল আছে, যে ভুলগুলো তদন্তকারী কর্মকর্তার কিরকম, ডিএনএ স্যাম্পল কালেকশন করে নাই, গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে নাই, আপনার দেখা গেছে যে আপনার একজন ব্যক্তি আসামি হওয়ার কথা তারা সাক্ষী বানায় রাখছে, এই যে ভুলগুলো করছে, এবার ওই ভুলের কি ক্ষমার যোগ্য? এগুলা ক্ষমার যোগ্য না। তাহলে এবার তাকে পানিশমেন্টও দেওয়া হোক। এই যে সিনারিগুলো আমি বললাম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে, এবার দেখেন এই ফৌজদারি কার্যবিধির 173 খতে 22 সিরিয়ালে আমি ঠিক যেভাবে বলছি এইভাবেই আছে। কিরকম? যদি আপনি আপনার একে দেখেন, এক উপধারায় দেখেন, এখানে বলা আছে 60 মানে 60, আপনাদের পিডিএফ এ বানানটা ভুল আছে। 60 কার্য দিবসের মাঝে বা কর্ম দিবসের মাঝে আপনার কি করতে হবে? তদন্ত সম্পন্ন করতে হবে। 2 উপধারায় বলছে যদি করতে না পারেন তাহলে আপনি অবশ্যই কেস ডায়েরিতে এটা লিপিবদ্ধ করবেন এবং বিজ্ঞ আদালতকে জানাবেন। আর যখন আপনি আদালতকে জানাবেন, আপনি অবশ্যই কর্তৃপক্ষ, আমার যে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষকে আমি অবশ্যই কি দিব? অনুলিপি দিব, তাই না? কর্তৃপক্ষকে আমি অনুলিপি দিব, যাতে কর্তৃপক্ষ বুঝতে পারে যে আমি এটা তদন্ত করতেছি এবং এটার পরে এটা ব্যবস্থা আমি গ্রহণ করতেছি। এবার আদালত 3 উপধারায় বলতেছে আদালত বিবেচনা করে আপনার তিনি যদি মনে করেন যে যুক্তিসঙ্গত, আমি যে সময়টা চাইছি, এখানে কতদিন সময় বাড়াবে, আমি কতদিন চাইবো, এটা কিন্তু উল্লেখ নাই। আমি যেটা চাইতে পারি, আদালত যেটা বিবেচনা মনে করতে পারেন, একটা যুক্তিসঙ্গত মনে করলে আদালত তদন্তের সময়সীমা বাড়াতে পারেন, বাড়ানোর আদেশ দিবেন। এবং যদি বাড়ানোর আদেশ দেন, তাহলে আমার জন্য দায়িত্ব কর্তব্য হচ্ছে ওই সময়সীমার মধ্যেই তদন্ত শেষ করা। ক্লিয়ার? এরপরে বলতেছে এবারও ব্যর্থ হইলাম আমি। 4 উপধারায় বলতেছে যদি আপনি এবারও ব্যর্থ হন, তাহলে সাথে সাথে আপনি কোর্টকে লিখিতভাবে জানান, কোর্টকে আপনি লিখিতভাবে জানান। তাহলে এবার যখন আপনি দ্বিতীয়বার ব্যর্থ হইলেন, তাহলে এবারও কিন্তু আপনি কাকে জানাবেন? আপনার অনুলিপিটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিবেন, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বুঝতে পারে যে আপনি কিসের পর কি করতেছেন। গেল এটা। তারপর হচ্ছে আমাদের 5 উপধারা। 5 উপধারায় বলছে যে আপনি যে ব্যাখ্যা দিলেন আদালতের কাছে, ব্যাখ্যা দিলেন, প্রথমবারের ব্যাখ্যা কিংবা দ্বিতীয়বারের ব্যাখ্যা, কিংবা আপনি কোনো ব্যাখ্যাই দিলেন না, কোনো বিষয় অবগতই করলেন না, আদালত এখন কি করতে পারে? আদালত বলতে পারেন যে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে অন্য কোনো তদন্তকারী কর্মকর্তাকে নিয়োজিত করা হোক। এটুক করলে তো কোনো সমস্যা আছে না, বাইচাই যেতাম। কিন্তু দেখেন এটার পাশাপাশিও একটা গিফট রাখছে, তাই না? জন্মদিনের অনুষ্ঠানে খালি গোলাপ ফুল নিলে হবে? গোলাপ ফুলের সাথে একটা আইফোন 16 প্রো ম্যাক্সও নিতে হবে, তাই না? ঠিক না? তো এই মনে করেন এই গোলাপ ফুলের সাথে একটা আইফোনও গিফট থাকবে। কিরকম গিফট? এই যে আপনার ফুল দিল, ফুলের সাথে এবার বলতেছে এটা অসদাচরণ হিসেবে গণ্য করার জন্য, অযোগ্যতা অদক্ষতা হিসেবে বিবেচনা করে আপনার এসিআর যে আছে না, তদন্তকারী কর্মকর্তার এসিআর, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, এই এসিআর এর বিষয়টা উঠানোর জন্য যে তার অযোগ্যতা, হ্যাঁ, এইরকম বিষয়টা। তাহলে দেখেন কত ক্ষতি, খালি বাই এটুকি ক্ষতি। এসিআর উঠালে মানিয়ে নিতাম, কোনো সমস্যা আছে না। এরপরে আরো লিখে দিছে এসিআর তো উঠাবেই, আরো বিভাগীয় পানিশমেন্টের ব্যবস্থাও করার জন্য। মাশাল্লাহ, সবাই বলেন মাশাল্লাহ। তাহলে কি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এখানে নির্দেশ দিছে। প্রথমত কি, প্রথম হলো পরিবর্তন করছে, পরিবর্তন করলে তো ভাই চেয়ে যাইতাম খালি যে কি রিল্যাক্স, তাই না? পরে বলতেছে এটা এসিআর উড়াই দাও এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করতে হবে। এটা ছিল 5 উপধারা। 6 উপধারায় বলছে যখন তদন্ত প্রতিবেদন দেওয়া হবে, সব কিছু ডকুমেন্ট, সাক্ষ্য প্রমাণ যা কিছু আছে সব কিছু পর্যালোচনা শেষে আদালত যদি মনে করেন কি এই ক্ষেত্রে একজন আসামি আছে যাকে এই মুহূর্তে সাক্ষী করা প্রয়োজন, কারণ কোনোভাবেই না হলে আর কি করা যাচ্ছে না, অভিযোগ প্রমাণ করা যাচ্ছে না। তো 10 জন আসামি যদি থাকে, এর ভিতর যদি সহযোগী একটা আসামিকে
আপনার যদি রাজসাক্ষী করা হয়, তাহলে একটা না হয় মুক্তি পেয়ে গেল, বাকি 9টা তো পানিশমেন্টের আওতায় আসবে নাকি? বাকি 9টা পানিশমেন্টের আওতায় আসবে না? বাকি 9টা পানিশমেন্টের আওতায় আসবে। আর যদি ওইটা না করা হয় তাহলে তো 10 জন ধরে আপনার কি করবে, অব্যাহতি পাবে, তাই না? 10 জন ধরে কি মাপ পাবে না? 10 জন ধরেই কিন্তু আপনার মাপ পাবে। যেমন ধরেন স্কুলে আমি যখন একটা বেতের বাড়ি খাইছি, মনে করেন আমার কাছে কষ্ট লাগছে, তখন আমার আমার সাথে যিনি ছিল সবটি যদি বেতের বাড়ি খাইতো, তখন ব্যথাটা আমার কম লাগতো। লাগতো কি না? কম লাগে না? তখন কিন্তু ব্যথাটা কম লাগে, কারণ কি, যে আসলে সবাই তো মার খেয়েছি, এরকম আর কি, তাই না? যে এটা কিন্তু মনের একটা ফিলিংস, বুঝছেন? মনে করেন যে পদোন্নতি পাইছেন না, ব্যাচমেট কেউই পাইলেন না, কোনো সমস্যা নাই, সবটি মিলে ফেল করছি। এখন মনে করেন যে ব্যাচমেট কয়েকটা তো ভালো রেজাল্ট করে টপে গেছে, আরে এগুলো তো আর ধরতে পারবো না, এই তো মনে করেন যে দাঁড়া হয়ে যাবো, আপনার তো মাথা নষ্ট। এটা হবে চাকরি যখন প্রথমবার পরীক্ষা দিবেন, তো এর আগে তো কোনো ব্যাচমেটের পদোন্নতি পাইছে না, বুঝেন নাই? ঠিক প্রথমবার যখন দেখবেন কিছু লোকজন বেশ কিছু ভালো রেজাল্ট, আর আপনি তো হচ্ছেন ওই যে আমাদের টার্গেট সব সময় নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই নেক্সট ওয়ার্ল্ড কাপের মধ্যে যদি আপনার চিন্তা নেক্সট ওয়ার্ল্ড কাপই হয়, তাহলে দেখবেন যারা এই ওয়ার্ল্ড কাপ চিন্তা করবো আর্জেন্টিনার মতন, তারা এই ওয়ার্ল্ড কাপ জিতা লাইব। আর আমরা হয় বাংলাদেশ ক্রিকেটের মতো পরবর্তী চিন্তা নেক্সট ওয়ার্ল্ড কাপ, সব সময় চিন্তা আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ। এই নেক্সট ওয়ার্ল্ড কাপে আর আমাদের জীবনেও প্রেজেন্ট হইব না। অতএব কি, কাঁচাই না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, আপনার প্রথমবারেই কিন্তু অ্যাকশনটা নিতে হইব। মনে রাখবেন, আমি বারবার বলতেছি, যাদের চাকরি কম দেয় আর কি, দেখে আর কি, এই পার্টি যারা আছেন, আপনার মনের এই চিন্তাটা বাদই দেন। প্রথমবারে কাজ হইব, লেন্থ অফ সার্ভিসে 3 মার্ক, তো 2 মার্ক নাই, নো প্রবলেম, এটা কোনো ম্যাটারই না। একটা পরীক্ষায় একটা প্রশ্নের উত্তর খালি একটু ভালো করবেন, এই মুরব্বীদের ছাড়া সামনে চলে যাবেন। আপনার যে শরীরের রক্তের স্পিড আর মুরব্বী যে আমার বেসমেন্ট এখন আপনার সাথে পরীক্ষা দিব, তার স্পিড কি এক হবে? আমি এখন আপনার সাথে পরীক্ষা দিলে মনে হয় আমি পাস করবো? জীবনেও না, আমি লিখতেই পারবো না, ফেল করে লেবো। এই খালি চাপার জোর আছে, বগর বগর করতে করতেছি, লিখতে দেন আমারে, আপনার সাথে আমি ফেল করবো, আপনি আমার সাথে ভালো মার্ক পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা বয়স থাকে, স্পিড থাকে, স্মৃতিশক্তির একটা ব্যাপার আছে, সবকিছুই একটা আপনার আছে, কর্মময় ক্ষমতার একটা বিষয় আছে, এটা হয় না। এবার দেখেন, সাথে বলছে বিচার কার্যক্রম শেষ। এবার আপনার তদন্ত, সরি, যে রায় দিল, ওই রায় দেওয়ার সময় বিচারক দেখলেন যে তদন্তকারী কর্মকর্তা এখানে বেশ কিছু গাফিলতি করছে। কিরকম গাফিলতি করছে? যে তিনি যে ধরনের সাক্ষ্য আপনার সংগ্রহ করার কথা ছিল, যে যে ধরনের আপনার মতামত সংগ্রহ করার কথা ছিল, এগুলো করে নাই। তারপরে দেখা গেছে যে আপনার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, যাকে জিজ্ঞাসাবাদ করা খুবই দরকার ছিল এই মামলাতে, সে জিজ্ঞাসাবাদই করে নাই ওই সাক্ষীকে, তার মানে ইচ্ছা করে তাকে সাক্ষী বানায় নাই। তারপর দেখা গেছে যে একজন আসামি আছে, আসামি হওয়ার কথা, তাকে আসামি না করে বানায় রাখছে সাক্ষী। তাকে কি করছে? আসামি না বানায় কি বানায় রাখছে? সাক্ষী বানায় রাখছে। তাহলে কোন এরকম দারোগারে কি করা উচিত? এরকম দারোগারে কি করা উচিত যে এই ধরনের কার্যক্রমগুলো করে? অবশ্যই এটা অযোগ্যতা, অযোগ্যতা না। একটা দর্শন মামলায় সে মনে করেন যে মেডিকেল করাইছে কিন্তু ডিএনএ রিপোর্ট করাইছে না, ডিএনএ টেস্ট করায় নাই। ডিএনএ টেস্ট করলে তো আপনার হতো। একটা ভিকটিম খুন হয়েছে, এই ঘটনাস্থল থেকে একটা ছুরি উদ্ধার হয়েছে, এখন এই ছুরি পায় ফাল পারতেছে, ছুরি উদ্ধার করে লাইছি। আরে ভাই, ছুরির মাঝে যে রক্ত লাগিয়ে রয়েছে, এই রক্ত আর ভিকটিমের রক্ত কি সেম রক্ত কিনা, এটা আমার দেখতে হইব না? দেখতে হইব কি না? যারা এএসআই এসআই হবেন তারা জানা রাখেন, যদি ঘটনাস্থল থেকে কোনো কিছু রক্ত মাখা কোনো কিছু উদ্ধার হয়, এই রক্ত কি গরুর রক্ত নাকি ভিকটিমের রক্ত, এটা মিলাইতে হইব না? মিলাতে হবে কিনা? 100% মিলাইতে হবে, নাহলে আপনি বুঝলেন কেমনে যে ভিতরে ঢুকছে, এটা কার ভিতরে ঢুকছে? গরুর ভিতরে তো ঢুকতে পারে। যাত্রে উকিলের কাছে পড়লে মামলা খালাস করে নেবো এই এই আলামত দিয়াই, আপনার উদ্ধার করা আলামত দিয়াই। যা আপনি কি করে বুঝলেন যে এই রক্ত মাখা ছুরিটাই সেই ছুরি, এই রক্তটাই ভিকটিমের রক্ত? আপনি তো এই রক্তের কোনো গ্রুপ পরীক্ষাই করার নাই, বা এটা ভিকটিমের রক্ত কিনা এটা মিলাই দেখেন নাই, ডিএনএ করার নাই। তো এই এই ত্রুটিগুলো যদি থাকে, একজন গুরুত্বপূর্ণ সাক্ষী যার বাড়ির সামনে ঘটনা, তারে আপনি জিজ্ঞাসাবাদী করেন নাই, সে ঘটনার সময় কই ছিল উল্লেখ কি করে আপনি জিজ্ঞাসাবাদী করেন নাই। একজন ব্যক্তি সন্দিগ্ধ আসামি, সে আসামি হওয়ার কথা, তারে বানায় রাখছেন চার্জশিটের মধ্যে সাক্ষী। মাফ করা যায় এগুলো ভুল? ডাইরেক্ট অযোগ্যতা ত্রুটি হিসেবে ধরবে। এবং এই ক্ষেত্রে আপনার দেখা গেছে যে আমার যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ থাকবে, তাদেরকে বলবে যে আমার বিরুদ্ধে যেটা ব্যবস্থা আছে এটা তো নিবেই, এবং এই ক্ষেত্রে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলছে। কি ব্যবস্থা?
আইনগত যদি আমি কোনো ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কি আমাকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার জন্য। আমার দেখা গেছে যে আমি তদন্তকারী কর্মকর্তা হিসেবে কোনো সাক্ষ্য আমি বিলুপ্ত করলাম বা ধরেন আপনার এটা গ্রহণযোগ্যতার মান কমায় ফেললাম, আমি আইনের নির্দেশ অমান্য করলাম, পেনাল কোডে ধারা আছে না, ধারাগুলো আমি এখন বললাম না, আছে কিনা পেনাল কোডে, গাফিলতি আপনার এরকম করা বা ভুল তথ্য রেকর্ড করা আছে না, ধারা ধারা কিন্তু আছে। তাহলে তখন দেখা গেছে কি সাধারণভাবে যে আমাদের তদন্তকারীদের বিরুদ্ধে পিআরবি মোতাবেক বা পুলিশ আইন মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, এটা কিন্তু পাশে। বাট যখন এখানে চলে আসবে সাথে, তখন কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলছে। কি ব্যবস্থা? আপনার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলছে। এখন আইনগত ব্যবস্থা কিন্তু সরকারি চাকরি আইন অনুযায়ী কিন্তু আমার এখানে আইনগত ব্যবস্থাও কিন্তু আছে। সরকারি চাকরি আইন অনুযায়ী যদি ব্যবস্থা নেয় তাহলে আপনার কি আইনগত ব্যবস্থা হইলো না? তাহলে ওইটা নিলেও চলতেছে। তার মানে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই কথাটা বলছে আমাদের 7 উপধারাতে। এই ছিল আমাদের ফৌজদারি কার্যবিধির কি তদন্তের সময়সীমা, কতদিন থেকে শুরু, কিভাবে বাড়বে, বাড়তে বাড়তে আয়ু চেঞ্জ হবে কিভাবে, তার অযোগ্যতা হিসেবে পানিশমেন্ট, আপনার সাক্ষী করা, আসামিকে সাক্ষী করা, এরপরে বিচার শেষে দারোগার যদি ভুল প্রতীয়মান হয় তখন দারোগার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। এই ছিল আমাদের তদন্তের সময়সীমার 173B যেটা আছে, এই ধারার মূল উদ্দেশ্য মূলত মামলার তদন্তকারী কর্মকর্তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা। সে যদি ভুল করে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা এবং তাকে সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যেন সে অবশ্যই কাজ করতে বাধ্য হয়। তো 1 নাম্বার থেকে শুরু করলে পরে যেমনটা বলা হয়েছে যে ওয়ার্কিং ডেজ, আগে বোধহয় ওয়ার্কিং ডেজ ছিল না স্যার, 67 ধারা 120 দিন ছিল বোধহয়, যতটা মনে আসে। এবার কিন্তু ওয়ার্কিং ডেজ বলে দিছে, 60 ওয়ার্কিং ডেজ। তো উইদিন 60 ওয়ার্কিং ডেজে একটা মামলার পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তো যদি আমি এই 60 ওয়ার্কিং ডেজে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হই, সেই ক্ষেত্রে আমি আমার ম্যাজিস্ট্রেট যিনি আছেন, সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি টাইম এক্সটেন্ড করার জন্য প্রেয়ার দেব, এবং এই প্রেয়ারের একটা অনুলিপি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যারা থাকবেন তাদেরকে আমি এই প্রেয়ারের একটা অনুলিপিও দিব। এখন আদালত আমার প্রেয়ারটা যদি বিবেচনায় নেন, তিনি টাইম এক্সটেন্ড করতে পারেন, তিনি টাইম এক্সটেন্ড করে দিতে পারেন। এখন এখানে যেটা উহ্য রাখা হয়েছে, আমি কত দিনের জন্য প্রেয়ার দেব এবং কতদিন সর্বোচ্চ মঞ্জুর করবে বা সর্বনিম্ন মঞ্জুর করবে, এই টাইম লিমিটেশনটা এই আইনটাতে এখানে উহ্য রাখা হয়েছে, যেন আমি মামলার গুরুত্ব বুঝে 6 মাসও চাইতে পারি বা 15 দিনও চাইতে পারি বা আদালত ওইভাবে মঞ্জুর করতে পারে, যতদিন এই চাওয়া হয় সুবিধাটা আর কি। এখানে উহ্য করে রাখা হয়েছে। তো যাই হোক, আমি প্রেয়ার করার পরে আদালত এটা বিবেচনায় নিয়ে যদি আমাকে টাইম এক্সটেন্ড করে দেয়, আমার দায়িত্ব হচ্ছে ওই এক্সটেন্ডেড টাইমের মধ্যে মাস্ট বি কমপ্লিট মাই ইনভেস্টিগেশন, আমার তদন্তটা কমপ্লিট করা। কিন্তু যদি আমি কমপ্লিট করতে পারি বেটার, আদারওয়াইজ আমি যদি পড়তে না পারি, সেক্ষেত্রে আমি আবার সেটা আমার প্রেয়ারের মাধ্যমে, রিপোর্টের মাধ্যমে আদালতকে জানাবো যে স্যার আমি ফেল করেছি, আমি এটা পারি নাই। তো এইবার আদালত সেম আদালতে জানানোর সময় আমি আবার অনুলিপি আমার ঊর্ধ্বতন হায়ার অথরিটিকে দেব। তো এইবার আদালত যেটা করবে, আদালত ভালো করে দেখবে যে আসলে এই যে বেটারে বারবার সময় দিতেছি, এই বেটা বলতেছে পারি না পারি না, ওর ভিতরে সমস্যা কি কি আছে। এবার আমাকে ধরবে, সে বলতে পারে যে মামলার যে তদন্তকারী কর্মকর্তা এটা পরিবর্তন করে দাও, অন্য কাউকে দিয়ে দাও। নেক্সট, যে তদন্তকারী কর্মকর্তা আমি ফেল করলাম, আমার যে ফেলিওরের পয়েন্টগুলো আছে এগুলো সে ধরে ধরে সে আমাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসবে, আমার হায়ার অথরিটিকে নির্দেশনা দেবে যে এই বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং চালু করার জন্য, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর তারপরে বলা হয়েছে যে আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে আমার তেমন কোনো ইয়া ছিল না, ল্যাকিংস ছিল না, সেই ক্ষেত্রে আমি পানিশমেন্টের আওতা থেকে বেঁচে যেতে পারি। তারপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে দেওয়ার পরে যখন রিপোর্ট সাবমিট করা হয়, রিপোর্ট সাবমিটের পরে আদালত এই রিপোর্টের প্রত্যেকটা উপাদান বিচার বিবেচনা করে যদি দেখে যে এই রিপোর্টের মধ্যে অনেকগুলো গড়বড় বিষয় আছে, অনেক ফ্যাক্ট এখানে উপেক্ষা করা হয়েছে, বা অনেক ইম্পর্টেন্ট এভিডেন্সকে এখানে নড়চড় করা হয়েছে, টেম্পার করা হয়েছে, বা অনেক সাক্ষীকে এখানে জিজ্ঞাসাবাদী করা হয় নাই, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো উদ্দেশ্যমূলকভাবে
আহ, একজন ক্রিমিনালকে বাঁচানোর জন্য এখানে সাক্ষী তৈরি করা হয়েছে। মানে সে হওয়ার কথা আসামি, অ্যাকিউজড না দেখে তাকে আমি উইটনেস দেখাইছি। এটা বোঝা যাচ্ছে যে আমি আমার ইনভেস্টিগেশনে ইচ্ছে করে এটা করছি। তো সেই ক্ষেত্রে এইটা মহাপাপ। আগেরটা ছিল খালি পাপ, পারি নাই, এবার হলো মহাপাপ হয়ে গেছে যে ইচ্ছা করে করছি। এই ক্ষেত্রে হচ্ছে আমার বিরুদ্ধে তো বিভাগীয় প্রসিডিং ছিলই, এইবার হচ্ছে লিগ্যাল অ্যাকশন, আইনানুগ যে অ্যাকশন, সেটা নেওয়ার জন্য আমার হায়ার অথরিটিকে নির্দেশ দিয়ে দিবে। সেই আইনানুগ রিয়াকশনটা হতে পারে সরকারি কর্মচারী আইনের আওতায়, হতে পারে পেনাল কোডের আওতায়, হতে পারে ফৌজদারি প্রসিডিং এর আওতায় আমি যেতে পারি, ফৌজদারি মামলা আমার বিরুদ্ধে রুজু হতে পারে এই ক্ষেত্রে। আর পূর্বের যে পানিশমেন্ট গুলো ছিল সেগুলো তো থাকবেই বিভাগীয় প্রসিডিং এর। মাশাল্লাহ, মোটামুটি এরকম বুঝতে পারছি আর কি। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। চাপ নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? সবার ব্রেনটা হইতে হবে কি আরএফএল পাইপের মতো, যত চাপি দেন, যতই গভীরে যাক ফাটবে না, ঠিক আছে? একদম শক্ত স্ট্রং ভাবে।